আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো হার্ট ফেইলিউর। এই কথাটা শুনলে অনেকেই মানে একদম কি বলবো যে বিস্মিত হয়ে যায় বা অবাক হয়ে যায়। হয়তো পেশেন্টের অবস্থা খুবই খারাপ। হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাকের থেকে হার্ট ফেইলিউরের টার্মটা শুনলে রুগীর অ্যাটেন্ডেন্সটা খুবই ভয় পায়। সে কারণে খুব টেকনিক্যালি আমাদের এটা একটু বলতে হয় যে হার্ট ফেইলিউরের কথাটা একটু টেকনিক্যালি বা ইনডাইরেক্টলি বোঝাইতে হয় রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্সকে। এখন হার্ট ফেইলিউর কেন হয়? সেই হার্ট অ্যাটাক হওয়ার পরেই কিন্তু হার্ট ফেইলিউরটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে হার্ট ফেইলিউরে, সেটা হলো যেমন হাইপার টেনশন, যাদের উচ্চ রক্তচাপ, তারপর হলো যে আপনি ডায়াবেটিস যারা আছে অনেক দিন যাবত ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক্স, সাথে হাইপার টেনশন, এদের যে ভালভিউলার হার্ট ডিজিজ আমাদের যেটা আছে সে কারণেও হার্ট ফেলিউর হতে পারে। যেমন অ্যাওর্টিক ভালভের যদি অ্যাওর্টিক স্টেনোসিস আমরা বলি, অ্যাওর্টিক রিগার্জিটেশন বা অ্যাওর্টিক স্টেনোসিস, এখানে আমাদের হার্টের ভিতরে কিন্তু 4টা ভালভ থাকে। তার মধ্যে অ্যাওর্টিক ভালভ যেটা এবং মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভের যে এইটা সেটা কিন্তু মেইন এই রক্ত চলাচলের ক্ষেত্রে ভেন্ট্রিকল থেকে রক্তগুলো যে সারা শরীরে ছড়িয়ে পড়বে খাদ্য দেওয়ার জন্য বিভিন্ন অর্গানকে, কিডনি, লিভার, এদেরকে, হার্টকেও, সেটা কিন্তু ওই অ্যাওর্টিক ভালভের কে ক্রস করেই যাইতে হয়। সেই অ্যাওর্টিক ভালভ যদি চেপে যায় অথবা লিক হয়ে যায়, সেটা আমাদের বাতজ্বরের একটা কমন কজ আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে সেটা ডিজেনারেটিভ কজ। দ্যাট মিনস এটা ক্যালসিফিকেশন হয়, ফাইব্রাস টিস্যু জমা হয়, এটা ন্যারোয়িং হয়ে যায় এবং লিকেজও হয়ে যায়। তবে আমাদের দেশে বাতজ্বরও একটা মানে কমন কজ সেই অ্যাওর্টিক ভালভের। অনেক সময় হয় কি উপসর্গ ছাড়াই 50% ক্ষেত্রে বাতজ্বরের কোনো আগে উপসর্গই থাকে না, হঠাৎ করে দেখা যায় যে তার হার্টের ভালভের ভিতরে একদম পুরো চেঞ্জ এসে গেছে, ভালভের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটাকে আমরা বলি মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন। অন্য ভালভেও করতে পারে, কিন্তু এই দুইটা ভালভই বেশি করে এই রিউমেটিক হার্ট ডিজিজ বা বাতজ্বরজনিত হৃদরোগের ক্ষেত্রে। অনেক সময় কনজেনিটাল ক্ষেত্রে বা জন্মগতভাবে যদি ভালভের ভিতরে, যেমন আমরা ট্রাইকাসপিড ভালভ, অ্যাওর্টিক ভালভটা ট্রাইকাসপিড, এটা যদি বাইকাসপিড হয়, দ্যাট মিনস দুইটা লিপলেট থাকে, তাহলেও কিন্তু অল্প বয়স থেকেই তার অ্যাওর্টিক ভালভ ন্যারোয়িং এবং লিকেজ এটাও হতে পারে। এটাও কিন্তু আনকমন না, এটা বেশ ভালোই পাওয়া যায়। এই ধরনের রুগীগুলো যদি মানে ঠিকভাবে চিকিৎসার আওতায় না আসে, তাহলে আর্লি হার্ট ফেইলিউর নিয়ে আমাদের ইয়েতে প্রেজেন্ট করতে পারে। আর আরেকটা জিনিস হলো যে জন্মগতভাবে আরেকটা জিনিস কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি, হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেটা জন্মগতভাবে হয়। সেই ধরনের পেশেন্টগুলো হার্ট ফেইলিউর নিয়ে প্রথমে হয়তো সিমটোমেটিক থাকবে, চেস্ট পেইন হবে বা এক্সারশনাল, একটু হাঁটলে বুক ব্যথা করবে অথবা শ্বাসকষ্ট হবে। সেই ধরনের পেশেন্টগুলোকেও যে কোনো সময় হার্ট ফেইলিউর হতে পারে। আরেকটা ব্যাপার হলো যে প্রেগনেন্সি রিলেটেড, আমরা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলি, সেই ধরনের পেশেন্টগুলোকেও কিন্তু হার্ট ফেইলিউর হতে পারে। একদম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে পারে। প্রেগনেন্সির সাধারণত মিডিল যে ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টার বা বাচ্চা হওয়ার পরেও হতে পারে। সেটা ভেরি মাচ কেয়ারফুল থাকতে হবে যে ডেলিভারিটা কেমন হবে, কোথায় হবে। সেই কারণে অনেক সময় ইকোকার্ডিওগ্রাফি বা ইসিজি করে আমাদেরকে ইভালুয়েশনে আসতে হয় যে তার হার্টটা কেমন, প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে। তো প্রেগনেন্ট লেডিদেরও কিন্তু হার্ট ফেইলিউর হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কারণ হলো যে আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, রক্তশূন্যতা একটা কারণ। রক্তশূন্যতার জন্য আমাদের দেশের হার্ট ফেইলিউরের রেট অনেকটাই বেশি। রক্তশূন্যতা নিজে হার্ট ফেইলিউর করতে পারে এবং অন্যান্য কারণগুলোকে অ্যাক্সিলারেট করতে পারে, হার্ট ফেইলিউরের রেটটা বাড়িয়ে দিতে পারে এই রক্তশূন্যতা বাংলাদেশের পার্সপেক্টিভে বা এশিয়ান সাবকন্টিনেন্টে। সো রক্তস্বল্পতা বা এনিমিয়া বা রক্তশূন্যতাকেও খুবই জরুরিভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হার্ট ফেইলিউরের আগেই চিকিৎসার আওতায় আনতে হবে। আমি বলবো যে হার্ট ফেইলিউরের যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বললাম, হাইপার টেনশন, ডায়াবেটিস, তারপর হলো যে এই করোনার ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা সেই ইসকেমিক হার্ট ডিজিজেরও রিস্ক ফ্যাক্টর কিন্তু এগুলাই, স্মোকিং, ডায়াবেটিস, হাইপার টেনশন এবং ডিসলিপিডিমিয়া, রক্তের কোলেস্টেরলের পরিমাণ, এগুলো কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ওবেসিটি একটা বড় একটা প্রবলেম আমাদের দেশে। এখন দিন দিন ইয়াং অ্যাডোলেসেন্ট পেশেন্টগুলো কিন্তু অনেক বিএমআই, ওবেসিটি যেটা আমরা নির্ধারণ করি বিএমআই দিয়ে, বডি মাস ইন্ডেক্স, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এই অতিরিক্ত ওবেসিটির জন্য শ্বাসকষ্ট হওয়া, তারপরে এই অস্টিও আর্থ্রাইটিস হওয়া, নি জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা, প্রেশার কন্ট্রোল না হওয়া,
অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর। তো আমি বলবো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই কামনায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো।